সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সকল দর্শককে স্বাগত জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইমে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন প্রবাস টাইমে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক বিশ্ব এবং সাম্প্রতিক বাংলাদেশকে নিয়ে আমাদের আলোচনায় যুক্ত হয়ে থাকেন সম্মানিত অতিথিবৃন্দরা। তার এই ধারাবাহিকতা আমাদের সাথে আজকেও অতিথিবৃন্দরা রয়েছেন, যারা আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন। শুরুতেই তাদের সাথে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন জনাব আবুল বাশার খান, আওয়ামী লীগ নেতা, সুদূর মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে। আমাদের সাথে আছেন নজরুল কুরেশি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আছেন রাশেদ মোরশেদ, সম্মানিত চলচ্চিত্র প্রযোজক, এবং ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সবাইকে স্বাগত জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে। আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে, যেখানে রয়েছেন জনাব আবুল বাশার খান। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরা যেমনটি বলার চেষ্টা করছিলাম যে আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ তথা গোটা বিশ্ব, আপনি যেখানে রয়েছেন সেই দেশও এই করোনায় সংক্রমিত, করোনার বাইরে আসলে কোথাওই নেই। আমরা একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতি পার করছি। তো আপনারা যারা প্রবাসে রয়েছেন, কেউ হয়তো চাকরি করেন, কেউ ব্যবসা করেন, তো এই যে পরিস্থিতি, আসলে করোনা পরিস্থিতিতে আপনাদের জীবনযাত্রার কি ধরনের পরিবর্তন এসেছে, বা আপনারা কি পরিবর্তন করতে আসলে বাধ্য হয়েছেন, সে বিষয়টি নিয়ে যদি আমাদেরকে বলতেন। আমরা কথা বলার চেষ্টা করছি জনাব আবুল বাশার খান তার সাথে। হ্যাঁ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনি আপনাকে। আমি নিশ্চয়ই আমাকে কুয়ালালামপুর থেকে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে। সবাইকে ধন্যবাদ। জি, আপনি বলুন। আহ, আমি 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 কুয়ালালামপুর থেকে বলছি। বৈশ্বিক এই সমস্যাটা আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে মহামারী আকারে ধারণ করেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমান অবস্থায় মালয়েশিয়াতে, আমি যেখানে অবস্থান করছি কুয়ালালামপুরে এবং সমগ্র মালয়েশিয়াতে, এই পরিস্থিতি একদম শেষের পথে বলা চলে। এর এর কারণ একটাই, কিন্তু পরিস্থিতি খুবই খারাপ ছিল প্রথম দিকে। এদেশের সরকারের আহ উদারতা কিংবা সরকারের সাহসিকতার প্রতিটা পদক্ষেপ এবং জনগণ, পাবলিক যারা ঠিক মতো পালন করেছে, যার কারণেই আজকে মালয়েশিয়া থেকে করোনা পরিস্থিতি অনেকটা, মানে অলমোস্ট বলা চলে যে শেষের দিকে চলে আসছে। এর জন্য সাধুবাদ জানাই এদেশের প্রশাসনকে এবং সরকারকে, যারা প্রতিটা মুহূর্তেই জনগণকে সচেতন করে, এবং এদেশের জনগণকেও আমি ধন্যবাদ দিতে চাই যে যারা প্রতিটা ক্ষেত্রে এটা পালন করে আজকে এই অবস্থাটা নিয়ে এসেছে। এবং আজকে মালয়েশিয়া খুব ভালো একটা পজিশনে আছে, কিন্তু খুব খারাপ একটা সময় পার করেছে মালয়েশিয়াও। গত 3 মাসে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যারা সাধারণ শ্রমিক থেকে শুরু করে তাদের সবার অবস্থাই খারাপ ছিল। তো আস্তে আস্তে ক্রমান্বয়ে তাদের পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বা কমতে শুরু করেছে, এবং আপনি জানেন যে এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে, যে কোনো সেক্টরে যে লকডাউন, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য সচেতনতা। তো সেক্ষেত্রে আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা জানতে চাই আপনার কাছে, আসলে মালয়েশিয়াতে মূলত কি কি উদ্যোগের কারণে এটি কমতে শুরু করেছে বলে আপনি মনে করেন? আমরা কথা বলার চেষ্টা করছি জনাব আবুল বাশার খান, যিনি রয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন কুয়ালালামপুরে বা মালয়েশিয়াতে আমি এখনো কিন্তু। এখনো যদিও মালয়েশিয়া। আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, মালয়েশিয়াতে পরিস্থিতি স্বাভাবিক। এর কারণ হচ্ছে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। করোনা, যেমন আমি গত 2 দিনের কথা বলতে পারি, একজন দুজন করে করোনা আক্রান্ত হচ্ছে এবং গত 20 থেকে 22 দিনের মধ্যে কোনো মৃত্যু নাই। প্রথম যে মৃত্যু ঘটেছিল 121 জন, এখন পর্যন্ত সেটাই আছে। তো সবচেয়ে মানে যে জরুরি যে কথাটা, সেটা হচ্ছে এখনো কিন্তু তারা স্বাস্থ্যবিধি মেনে চলে প্রতিটা সেক্টর তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। অবশ্যই তাদেরকে স্বাস্থ্যবিধি পালন করতে হচ্ছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাকে আমাকে এখানে রেস্টুরেন্ট পরিচালনা করতে হয়। তো সেই ক্ষেত্রে রেস্টুরেন্টে ঢোকা থেকে শুরু করে তারপর তাদের বসা থেকে শুরু করে সবকিছুর ক্ষেত্রে
স্বাস্থ্যবিধি পালন করতে হচ্ছে, তাদের ডিস্টেন্স দূরত্ব রেখে বসতে হচ্ছে। তারপর ঢোকার আগে তাদের টেম্পারেচার চেক করা হচ্ছে, স্যানিটাইজার দিয়ে তার হাত পরিষ্কার করে নিচ্ছে, এবং এটা একদম বাধ্যতামূলক। এবং এগুলো প্রতিটা মুহূর্তেই এখানকার যারা প্রশাসনের লোকজন আছে তারা প্রতিটা মুহূর্তে এগুলো মনিটর করছে, যার কারণে মালয়েশিয়ার পরিস্থিতি অনেকটা এখন উন্নতির দিকে। অর্থাৎ আমি কিছুদিন পর হয়তো বলতে পারবো যে মালয়েশিয়াতে কিন্তু করোনা নেই, আমরা সেটা কিছুদিনের মধ্যে এটা বলতে পারবো। এটুকু বিশ্বাস আমাদের জন্মেছে আস্তে আস্তে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আবুল বাশার খান, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও আপনার সাথে কথা বলবো। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন রাশেদ মোশরেদ, সম্মানিত চলচ্চিত্র প্রযোজক। আমরা জানি যে এই করোনা সংকটকালীন সময়ে আসলে বাংলাদেশের তথা বিশ্বের কোনো সেক্টরই কিন্তু সচল নাই, সব সেক্টরই স্থবির হয়ে পড়েছে। আর চলচ্চিত্র আসলে একটি দেশের গুরুত্বপূর্ণ একটি সেক্টর, যেটি প্রত্যেকটি দেশের সংস্কৃতি, কৃষ্টি, কালচারকে আপনার প্রতিস্থাপন করার চেষ্টা করে, বাংলাদেশের মানুষকে বা প্রত্যেকটা দেশের কৃষ্টি কালচার কিন্তু সারা বিশ্বের কাছে তুলে ধরে। সেটির একটি বড় মাধ্যম কিন্তু এই চলচ্চিত্রের সাথে যারা রয়েছেন, প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী যারা রয়েছেন, সকলেই আসলে কিন্তু কাজ করতে পারছেন না, সেখানেও একটি স্থবিরতা চলছে। তা আপনি একজন প্রযোজক হিসেবে আপনি কি মনে করেন কিনা যে যখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে, চলচ্চিত্রকে ঘিরে যে ক্ষতিটা হয়ে গেল সেগুলোকে আসলে কিভাবে পুষিয়ে নেওয়া যাবে, বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা সেই ক্ষতিগুলিকে পুষিয়ে নেওয়ার জন্য? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বলতে গেলে আমার চেয়ে আরো সিনিয়র প্রযোজকরা আছেন যারা বারবার চিন্তা করে আসছেন। তবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমাদের তো হল নেই, আর হলে যাওয়ার মতন সাধারণ জনতার সেই ফান্ড এখন কি থাকবে? আমরা কি ঘরে বাজার করব, বাসা ভাড়া দিব, নাকি হলে যাব? তো ইন দ্যাট কেস আমি যেটা মনে করি, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে, প্রযোজক না, গায়ক নায়ক না, আমি বলবো যে সরকার মানুষের এন্টারটেইনমেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট না রাখতে পারলে আমাদের দেশের না, আমাদের জনতার ক্ষতি হবে। এবং এন্টারটেইনমেন্টের সবচেয়ে আপগ্রেড কন্ডিশন এন্ড পজিশন মানে ক্রিয়েট করতে পারে আপনার সিনেমা জগৎ। সিনেমা জগতে গান আছে, অভিনয় আছে, অনেক কর্মী আছে, তাদের জীবন, তাদের সংসারও আছে। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা যদি একটা ফান্ড সিস্টেম রাখা হয় যে সরকার থেকে হাফ টাকা পে করা হবে, হাফ টাকা জনতা পে করবে, সেই ক্ষেত্রে হলে মানুষ আসুক, এরকম একটা ফ্যাসিলিটি আমি একটা অ্যাডভাইস করলাম। এরকম আরো ফ্যাসিলিটি থাকতে পারে, যেমন ধরেন যে চ্যানেলগুলো যারা নিবেন, চ্যানেল 50% টাকা চ্যানেল দিবে, 50% জনতা হলে দেখবে। এরকম বিভিন্ন রকম টার্মস কন্ডিশনস দিয়ে যদি মানুষকে ইন্সপায়ার করা যায় যে মানুষ ঘরে থাকতে থাকতে আবদ্ধ হয়ে যাচ্ছে, এবং এভাবে আবদ্ধ থাকলে মেন্টালি সিক হয়ে পড়লে, মানুষের অ্যাক্টিভিটিস না আসলে, বাচ্চারা বলেন এবং মিডল এইজেড, ইয়াং এজের সবার জন্যই একটা এন্টারটেনমেন্ট না থাকলে দেশের ক্রাইমও বেড়ে যেতে পারে। সো সব দিক থেকেই আমি মনে করি যে টিভি এন্টারটেনমেন্ট ইজ এ ভেরি গুড থিং। আবদ্ধ এই দিনে আমরা যেমন চুল কাটতে পারছি না, এখন তাই হচ্ছি না, সেলিব্রিটিরা যারা ফেস ভ্যালু হাই তারা শিডিউল দিচ্ছে না। আপনার প্রযোজক এবং ডিরেক্টরের উপর দোষ হবে যদি কারোর অসুখ হয়, ওই ভয়ে প্রযোজকরাও সাহস করছেন না যে আমরা সাক্ষাৎকার নিয়ে কাজ করছি, কিন্তু সিনেমা বানাতে গেলে, নাটক বানাতে গেলে আমার ক্যামেরার সামনে কজন আসবে। এসব কারণে কাজগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে। তারপরও আশা করছি দেশ পৃথিবী করোনা মুক্ত হবে, এবং সেই ক্ষেত্রে তখন আমরা চাবো আগের থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ইন সাচ ম্যানার্স আমরা চাইবো যে এই সরকারি হেল্প, টিভির হেল্প এবং জনতার অনুপ্রেরণা, উদ্দীপনা থাকলেই আমার মিডিয়া জগৎ, সিনেমা জগৎ সবকিছু সাকসেসফুলি এগিয়ে যাবে। এবং আপনার সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কিন্তু সকলেই গুরুত্ব আরোপ করে চলছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা জানি যে চলচ্চিত্র অঙ্গনে আমরা যারা আপনার অভিনেতা বা অভিনেত্রী অভিনয়ের সাথে জড়িত, সেক্ষেত্রে কিন্তু গল্পের খাতিরেই বা চলচ্চিত্রের খাতিরে, কাহিনীর জন্যই কিন্তু আমাদেরকে খুব ক্লোজ অভিনয় করতে হয়। সেক্ষেত্রে কিন্তু চাইলেও সামাজিক দূরত্ব বলেন আর শারীরিক দূরত্ব বলেন বা স্বাস্থ্যবিধি যেটিই বলেন না কেন, সেটি কিন্তু মেনে চলা অনেকটাই কঠিন। তো এই করোনা পরবর্তী পরিস্থিতিতে যখন আপনারা চলচ্চিত্র তৈরি করতে যাবেন বা নাটক তৈরি করতে যাবেন, সিনেমা তৈরি করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার এই যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলা আসলে কতটা সম্ভবপর হবে বলে আপনি মনে করেন? এটা 100% পসিবল, কারণ আমরা যদি 14 ডেজ কোয়ারেন্টাইন মেনটেন করে কাজে নামি, তাহলে যখন কাজটা করব তখন থার্ড পার্টি আউটসাইড না আসলেই হয়। কিছুক্ষণ আগে বাসার ভাইরা যেমন বলছিলেন
মালয়েশিয়া কিন্তু অনেক সেফ, অনেক সিকিউর হয়েছে। কেন? তারা তো ল এন্ড এটিকেটস ম্যানারিজম মেনে চলেছে। তারা তো মানে আমরা রেড জোন বলছি, গ্রিন জোন বলছি, কিছুই তো মানছি না। সব জায়গায় গণহারে বাংলাদেশে মানুষ চলছে। তো এই মানে আমাদের শিক্ষার সংখ্যাটা বেশি, মানটা অতটা বেশি না। আমাদের দেশের প্রায়োরিটি দেওয়া উচিত যে লোকের শিক্ষা জ্ঞানটা, নলেজটা এবং দেশের প্রতি রেসপেক্ট, আইনের প্রতি রেসপেক্টটা বাড়ার প্রয়োজন অনেক বেশি। এবং সেরকম ক্ষেত্র যদি ঘটে, আমরা যারা কাজ করব, কাজ শুরু করার আগে 14 দিন আমরা যেই একটা টিম যাবে, সেই টিমটা আমরা 14 ডেজ স্কুইজ ডাউন থাকবো। তারপর 14 ডেজ একটা প্যাকেজে স্পেসিফিক জায়গায় গিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে তো সেখানে থার্ড পার্টি না আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি আমার নায়িকাকে নিয়ে নাচি বা আমি গ্রুপে নাচি, ডাজন্ট ম্যাটার। আমি এক্সপ্রেশন দিতে গিয়ে বাবাকে সালাম করি, মাকে সালাম করি, ডাজন্ট ম্যাটার। সবকিছুই সম্ভব। যে আমরাও আশাবাদী আপনার কথায়। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি চলচ্চিত্রের মানুষ, আপনি চলচ্চিত্র প্রযোজক। আপনি জানেন যে বিষয়টি খেয়াল করেছেন হয়তো, যে বাংলাদেশের যারা দর্শক, বাংলা সিনেমা বলেন বা বাংলা নাটক বলেন, একটা সময় ছিল যে পরিবার নিয়ে বাবা মা সন্তান সন্ততি সকলে মিলেই কিন্তু হলে গিয়ে সিনেমা দেখতো, এবং সেটা একটা অনেকটা উৎসবই ছিল, যে যে কোনো উপলক্ষে গিয়েই কিন্তু যেত। মাঝখানে আমরা যেটি দেখলাম যে হ্যাঁ, বাংলা চলচ্চিত্রের মান নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল এবং কিছু অনাকাঙ্ক্ষিত কিছু জুড়েও দেওয়া হয়েছিল, যেটি নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রকে বেশ ক্ষতিকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। বাট এটাও আমরা জানি যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিন্তু অনেক কালজয়ী অনেক সিনেমা এসেছে, যে বেদের মেয়ে জ্যোৎস্না, যেটির কথা মানুষ এখনও কিন্তু মুখে মুখে বলে বেড়ায়। তো এই যে চলচ্চিত্রের যে ভাটা, এটি আসলে আপনি কি মনে করেন যে এটা আসলে কি অভিনেতা অভিনেত্রীর কারণেই হচ্ছে, নাকি দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে, নাকি আসলে আমরা গুটি কতক মানে মানুষের ষড়যন্ত্রের শিকার বা কিছু আপনার নেগেটিভ কারণেই আসলে এটি হচ্ছে? আপনি কি বলবেন? আমি বাংলাদেশী নাগরিক হিসেবে বলবো যে এখন দর্শকদের চাহিদায় রুচিতে কিছুটা পরিবর্তন এসেছে, এবং যারা নির্মাতা এখন সংসার চালানোর জন্য, জীবন বাঁচানোর জন্য ম্যাক্সিমাম এফডিসির সাথে সম্পৃক্ত লোকরা কাজ করছে। সংস্কৃতিকে আপগ্রেড প্রমোট করার জন্য তেমন লোক পাচ্ছি না। প্রতারণা হচ্ছে খুব বেশি। এখানে যারা প্রডিউসার বলছেন, প্রডিউসার জেনুইন প্রডিউসারদের থেকে ফ্রড, টাইম পাসিং, এন্টারটেইনমেন্টের জন্য লোক আসছে। ওদেরকে যদি বন্ধ করতে পারি, ভাইস ভার্সা এফডিসি যারা মেকার আছে, তারা প্রডিউসারদের টাকা নিয়ে প্রপারলি কাজ না করে প্রডিউসারের অর্ধেক টাকা সরিয়ে ফেলছে। তো সিনেমাটার মেকিং মানটা ডাউন হয়ে যাচ্ছে। সেগুলো যদি চেঞ্জ করা যায়, আমরা যদি মনে করি যে না অল এইজের মানুষ সিনেমা দেখতে পারবে, এরকম গল্প রাখা যায়। কিন্তু আমাকে আমার একজন পার্টনার এসে বললো, না এরকম একটা আইটেম সং না করলে তোমার সিনেমাতে আমি ইনভেস্ট করবো না। তখন আমরা বাধ্য হই, এমন একটা নায়িকাকে নিয়ে কাজ করলাম যেই নায়িকার সাথে আমাকে বাধ্য করা হলো যে কাজটা করেন। পরবর্তীতে সেন্সর বোর্ড থেকে আমি বাতিল করালাম। তো এটা তো সিস্টেম হতে পারে না। আমাদের যদি গল্পটা প্রপারলি রেখে ডিরেক্টরকে প্রায়োরিটি দিয়ে আমরা যদি ডিরেক্টরের সাথে মানে ফ্রিডম নিয়ে কাজ করতে পারি, এবং ডিরেক্টররা যদি অনেস্টলি কাজ করে, টাকা চুরি না করে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চুরি বাটপারি মিডিয়া জগতে ঢুকে গেছে। এটা যদি বন্ধ করা যায়, তাহলে এখানকার মিডিয়া মানটা অনেক অনেক আপগ্রেড হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাশেদ মোর্শেদ। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবার আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন জনাব নজরুল কুরেশি, সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব। আমরা আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা যেমনটি কথা বলছিলাম সম্মানিত চলচ্চিত্র প্রযোজক রাশেদ মোর্শেদ, যে বাংলা চলচ্চিত্রের যে আমরা ভাটার কথা শুনি, অনেকে এটা গল্পকে দায়ী করে, কেউ হয়তো দর্শকদের রুচির কথা বলে, এবং অনেকে অভিনেতা অভিনেত্রীদের কথাও বলে থাকে, এবং গল্পের কাহিনী নিয়েও কথা বলে থাকে। এবং সাম্প্রতিক সময়ে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে, যে ওয়েব সিরিজ বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সামাজিকতা, বাংলাদেশের সংস্কৃতির প্রেক্ষাপটে আসলে ওয়েব সিরিজ যেগুলো প্রকাশিত হয়েছে, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আসলে সেটা কতটা গ্রহণযোগ্য? ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন তো না? একটু লাউডলি বললে আমরা হয়তো আপনাকে আরো পরিষ্কারভাবে শুনতে পেতাম। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো যে ওয়েব সিরিজের বিষয়টা নিয়ে প্রথমত আলোচনা করছেন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আসলে এটা ওয়েব সিরিজই না। যদি ওয়েব সিরিজ হতো তাহলে আমাদের আলোচনার বিষয়টা থাকতো না। ইউটিউবে একটা নাটক আপলোড করে যদি সেটাকে ওয়েব সিরিজ বলা হয়, তাহলে এটা একটা অন্যায়। বিষয়টা নিয়ে অশ্লীলতার বিষয়টা, নামের বিষয়টা, প্রথমভাবে আমি এটার পক্ষে না। এটা কর্ম
আমরা কথা বলার চেষ্টা করছি জনাব নজরুল নোংরামির ঐশী, মিডিয়া ব্যক্তিত্ব। যান্ত্রিক ত্রুটির কারণে তার সাথে আমরা সংযোগ স্থাপন করতে পারছি না, সমস্যা হচ্ছে। আমরা আবারও আপনার কাছে আসব। হ্যাঁ, আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরা কথা বলার চেষ্টা করছি এই মুহূর্তে ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আমরা আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাই, যে আপনি জানেন যে করোনা সংকটকালীন মুহূর্তে করোনার দ্বারা আসলে আক্রান্ত প্রতিটি সেক্টরই, সেখানে যে আইন বিচার বিভাগ রয়েছে সেটিও আসলে এর বাইরে নয়। আমরা দেখেছি যে নতুন একটি ধারণা, নতুন একটি কনসেপ্ট, ভার্চুয়াল কোর্ট পরিচালনা। এবং এই যে ভার্চুয়াল কোর্ট পরিচালনা, আপনারা সাধারণত এই করোনার আগে যেটি করতেন, সশরীরে উপস্থিতি থেকে কিন্তু আপনার কোর্ট পরিচালনার কাজটি করতেন। তো সেক্ষেত্রে এই যে ফিজিক্যাল প্রেজেন্সই নাই, ভার্চুয়ালের মাধ্যমে, ভার্চুয়াল জগতের মাধ্যমে কোর্ট পরিচালনা, আসলে দুটোর মধ্যে মূলত কোনো পার্থক্য আছে কিনা বা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা আপনারা? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, বেসিক্যালি দেখুন, আমরা তো এই ভার্চুয়াল কোর্ট অর্ডিন্যান্সের মাধ্যমে ভার্চুয়াল কোর্টে আমরা প্রথমবারের মতো বাংলাদেশের সুপ্রিম কোর্ট সহ সকল আদালত ভার্চুয়াল কোর্টের মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য অর্ডিন্যান্স হয়েছে। পরবর্তীতে এটা পার্লামেন্টে এসেছে। তো এখন এটা তো উন্নত, মোটামুটি সব দেশেই এটা অনলাইন কোর্ট, ভার্চুয়াল কোর্ট চলে আসতেছে। তবে এটা সকল উন্নত দেশেই দীর্ঘ সময় নিয়ে ইন্ট্রোডিউস হয়েছে এবং দীর্ঘ পরিক্রমার মধ্যে দিয়ে তারা সফলভাবে পরিচালনা করতেছে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের জুডিশিয়াল সিস্টেমে এটা একদম নতুন। আমরা এটার জন্য বেসিক্যালি খুব প্রস্তুতি আমাদের কাউরই ছিল না। কোর্ট স্টাফ বলেন, জাজ সাহেব বলেন, আমরা লয়াররা বলেন, আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কিন্তু কোভিড-19 জন্য আমাদের বাধ্য হয়ে এটাকে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, জনাব আইনমন্ত্রী মহোদয়, বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওনারা এবং আরো সংশ্লিষ্ট যারা, তারা উদ্যোগ নিয়ে এটাকে ইন্ট্রোডিউস করেছে। এটা খুব টাইমলি স্টেপ আমি মনে করব। তবে এই টাইমলি স্টেপ যেটা নিয়েছে, এটা খুবই তাৎক্ষণিকভাবে নিয়েছে এবং মোটামুটি অল্প প্রস্তুতির মধ্যেই শুরু হয়েছে। কিন্তু এটা সমাধান নয়, কারণ সাধারণ কোর্টে, কারণ এই কোর্টগুলোতে বেসিক্যালি আপনার এখন যা হচ্ছে, ইমার্জেন্সি ম্যাটারগুলো, যেমন ধরেন বেল ম্যাটার, ক্রিমিনালে বেল ম্যাটার, তারপরে সিভিলে অ্যাডেন্টারিম অর্ডার যেগুলো দরকার, ইনজাংশন দরকার, স্টে দরকার, এই শুধুমাত্র অ্যাডেন্টারিম অর্ডারগুলো হচ্ছে, পূর্ণাঙ্গ শুনানিও হচ্ছে না। আর সাধারণ ম্যাটার যেগুলো, নিত্যনৈমিত্তিক ম্যাটার যেগুলো, সেগুলো শুনানি করা সম্ভব হচ্ছে না, কারণ কোর্টের সংখ্যাও কম এবং আইনজীবীরাও এই সব ব্যাপারগুলোতে ফুললি ইকুইপড বা ওয়েল অ্যাকোয়েন্টেড না। যার ফলে এটা পূর্ণ সমাধান না। এটা সাময়িকভাবে চলতে পারে। তবে আমার কাছে এখন ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যেহেতু এই কোভিড-19টা দীর্ঘসূত্রিতা বলেন বা দীর্ঘস্থায়িত্ব বলেন বা স্থায়িত্বই বলেন, এটা যেহেতু অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা আছি, কেউ জানি না এটা কবে নাগাদ নর্মাল সিচুয়েশনে আমরা ব্যাক করব। কাজে এটা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে নয় শুধু, এটা বৈশ্বিক সমস্যার মধ্যেও বেশ কিছু দেশে এটা আক্রান্তর পরে অনেকটা রিকভার করেছে, তারা ব্যাক করতেছে টু নর্মাল লাইফ। তো আমাদেরও যেহেতু এটার অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, আর এই অনিশ্চয়তা এত দীর্ঘ সময় চললে স্বাভাবিকভাবেই বিচার প্রার্থীদের হয়রানি হচ্ছে। আইনজীবীরা তাদের পেশা থেকে, পেশাগত যে অধিকার, পেশাগত দায়িত্ব, এটা কোনো কিছুই পালন করতে পারতেছে না। কাজে আমার মনে হয়, যেহেতু বাংলাদেশের অফিস থেকে শুরু করে সবকিছুই ধীরে ধীরে দোকানপাট সবকিছু খুলে দেওয়া হয়েছে, আমার মনে হয় ইমিডিয়েটলি এই ভার্চুয়াল কোর্টও পাশাপাশি থাকুক একই জুরিসডিকশন নিয়ে, এবং আমার মনে হয় ফিজিক্যাল কোর্টও চালু হওয়া দরকার। তা না হলে আইনজীবীরা ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং বিচার প্রার্থীরাও বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কাজেই এই প্রেক্ষাপটে
ফিজিক্যাল কোড চালু করা দরকার, এবং এটা ফিজিক্যাল কোড চালুর জন্য যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে ইজিলি আপনার সুপ্রিম কোর্ট বার বা অন্যান্য দেশের অন্যান্য আইনজীবী সমিতির সহযোগিতা নিয়ে এই সামাজিক দূরত্ব বজায় রেখে আপনার আসনগুলো সুবিন্যস্ত করতে পারে, ক্লায়েন্টরা যাতে কোর্টের ভিতরে না ঢুকে এটা অ্যারেঞ্জ করতে পারে, সবাই যেন মাস্ক পরে থাকে এটা অ্যারেঞ্জ করতে পারে, এবং সামাজিক দূরত্ব যাতে বজায় রেখে কোর্টগুলো পরিচালনা করা যায়। বিশেষ করে যে প্রয়োজনে আমাদের, যেমন ধরেন অনেক অ্যান্সিলারি বিষয়ে আমাদের কোর্টের যেতে হয়, যেমন ধরেন একটা মামলা ফাইলিং এর আগে ফটোকপি থাকলে পারমিশন নিতে হয়, এফিডেভিট যিনি করার কথা পিটিশনার উনি না থাকলে সেটাও পারমিশন নিতে হয়। এই বিষয়গুলোর উপরে কিছুদিন আগেও আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই বিষয়গুলো আইনজীবীদের তরফ থেকে আন্ডারটেকিং নিয়ে কোর্টের পারমিশন ছাড়াই। সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে এই মুহূর্তে আপনাদের মধ্যে যারা শিক্ষানবিশ আইনজীবী রয়েছেন তারা অনেকটাই বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা একটি দাবি তুলছেন বেশ কয়েকদিন যাবত, বেশ দীর্ঘদিন যাবতই কিন্তু যে তাদের আপনার যে পরীক্ষা এখনো স্থগিত হয়ে রয়েছে, আসলে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াও সম্ভব হচ্ছে না। তো তারা পরীক্ষা না নিয়েই কিন্তু তাদের সনদপত্রের দাবি করেছেন। আপনি একজন বিজ্ঞ আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আসলে এই যে পরীক্ষা ছাড়াই সনদপত্রের দাবি শিক্ষানবিশ আইনজীবীদের, আসলে বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? এটা আমি আপনাকে খুব সংক্ষেপে বলি। প্রথমত এটা বার কাউন্সিলের দায়িত্ব এই পরীক্ষাগুলো টাইমলি নেওয়া, আর যেহেতু কোভিডের জন্য সবাই এফেক্টেড, এটা বার কাউন্সিলের পক্ষেও সম্ভব হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা শিক্ষানবিশ আইনজীবী তাদের অসুবিধা, তাদের টাইম মতো পরীক্ষা না নেওয়া, এই অসুবিধার সাথে আমি ব্যক্তিগতভাবে সবসময় একমত। তবে যেহেতু বার কাউন্সিল চলে বার কাউন্সিল অর্ডার এবং অর্ডিন্যান্স রুলস দ্বারা, সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে তাদেরকে রিটার্ন দিতে হবে, তাদেরকে ভাইভা দিতে হবে, তারপরে এমসিকিউ দিতে হবে। এগুলো পাস করার পরেই তারা সনদ পাবে। সেহেতু এই আইন থাকা অবস্থায় এই আইন অ্যাবলিশ না করে, রিপিল না করে, এই অবস্থায় বার কাউন্সিল আমার তো মনে হয় না কোনোভাবেই পরীক্ষা ছাড়া বার কাউন্সিলে তারা সনদ দিতে পারবে। এটা দেওয়া আমার মনে হয় না বার কাউন্সিলের পক্ষে সম্ভব হবে, এবং এটা খুব একটা যৌক্তিকতাও আছে বলে আমি মনে করি না। তবে যেহেতু বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠানেই অনলাইনে সবকিছু হচ্ছে, পরীক্ষা হচ্ছে, বার কাউন্সিল চাইলে অনলাইনের মাধ্যমে এই শিক্ষানবিশ আইনজীবীদের পরীক্ষা নিয়ে, তাদের রিটেন ভাইভা নিয়ে, তাদেরকে রেজাল্ট দিয়ে তাদের সনদ প্রদান করতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক। আমরা আবার আপনার কাছে আসবো, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও যাচ্ছি জনাব নজরুল কুরেশি, সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব। আমরা যেমনটি আপনার সাথে আলোচনা করার চেষ্টা করছিলাম যে ওয়েব সিরিজ নিয়ে যে আলোচনা সমালোচনা, আপনি যদি আবারও বলতেন বিষয়টি নিয়ে। আসলে ওয়েব সিরিজ নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নাই। বর্তমান প্রেক্ষাপটে ওয়েব সিরিজটাই টিকে থাকবে, এটা স্বাভাবিক। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যেখানে আমাদের দেশে নাটক প্রচার করা বা নাটক থেকে অর্থের রিটার্ন পাওয়াটা অনেক কষ্টকর, সেখানে ওয়েব সিরিজটা একটা ভালো জিনিস। ওয়েব সিরিজের মাধ্যমে মানুষ রেজিস্ট্রেশন করে নাটক দেখবে। সেখানে যিনি এখানে কন্টেন্ট তৈরি করবেন তার অর্থের ফেরত পাওয়াটা নিশ্চিত। কিন্তু ওয়েব সিরিজটা হচ্ছে কি, এটা একটা কম্পিটিশনের জায়গা, প্রতিযোগিতার জায়গা, এখানে উন্নত মান দিয়ে টিকে থাকার জায়গা। আর আমরা যে নিয়ে আসলে আলোচনা করছি ওটা ওয়েব সিরিজ না, প্রথম জায়গাটাই হচ্ছে ওটা ওয়েব সিরিজ না, ওটা একটা নাটক বানিয়েছেন। নাটকের মাঝখানে কিছু নোংরা দৃশ্য সংযোজন করে, নোংরা সংলাপ সংযোজন করে ইউটিউবে ছেড়ে দিয়েছেন। কেন এটাকে ওয়েব সিরিজ বলা হচ্ছে, এটা হলো প্রথম প্রশ্ন। এটাকে ওয়েব সিরিজ বলা উচিত না। ওয়েব সিরিজ বলে ওয়েব সিরিজের মান নষ্ট করা। ওয়েব সিরিজ হচ্ছে অ্যাপের মাধ্যমে দেখতে হয়, যেটা আমরা নেটফ্লিক্স বা এই ধরনের আরো যে অ্যাপগুলো আছে, অ্যাপগুলো রেজিস্ট্রেশন করতে হয়, সেখানে ডাটা ইউজ করতে হয়, সেখানে মানে মান্থলি একটা পেমেন্ট দিতে হয়। ইউটিউবের নাটককে তো ওয়েব সিরিজ কেন বলছি আমরা, এটা হলো প্রথম প্রশ্ন। এটা বলাই উচিত না ওয়েব সিরিজ। আর এই নোংরা জিনিসগুলোকে আমরা আপনি যথার্থই বলেছেন, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও আসবো, আমরা আবারও যাচ্ছি মালয়েশিয়াতে, যেখানে রয়েছেন জনাব আবুল বাশার খান।
আমার নাটক বানানো কেন, নাটক বানাচ্ছি আমরা, শিল্প তৈরি করছি। তো শিল্পের মধ্যে কি জীবনের স্বাভাবিক সবকিছু চলে আসবে নাকি? স্বাভাবিক অবস্থায় মানুষ কত অশ্লীল শব্দ ব্যবহার করে, সেটা সেটা শিল্পে আসবে কেন? স্বাভাবিক জীবনে মানুষ কত নোংরা কাজ করে, সেটা শিল্পে আসবে কেন? শিল্প তো শিল্পই, শিল্প তৈরি করেন আপনি। শিল্পের মাঝে যদি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব নজরুল কুরেশি। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা আবারও যাচ্ছি মালয়েশিয়াতে, যেখানে রয়েছেন জনাব আবুল বাশার খান। আপনার সাথে যে বিষয়টি নিয়ে, আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আমরা যেমনটি কথা বলছিলাম, চলচ্চিত্র প্রযোজক রয়েছেন আমাদের সাথে, একজন মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন, যে তারা বলার চেষ্টা করছিলেন কিন্তু, এবং ওয়েব সিরিজ নিয়ে যেটি আলোচিত এবং সমালোচিত হচ্ছে, যে এটি কিন্তু আসলে ওয়েব সিরিজই না, যে একটি নাটক, সেখানে হয়তো কিছু নোংরা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই যে নোংরা বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া, এবং যারা অভিনয় করেছেন বা যারা এর সাথে সংশ্লিষ্ট, তারা কিন্তু একটি আপনার অভিযোগ এর পরিপ্রেক্ষিতে উঠিয়েছেন যে শুধু যে বাংলাদেশে এগুলো তৈরি হচ্ছে তা না, পৃথিবীর বিভিন্ন দেশেই তৈরি হচ্ছে। আমরা কিন্তু সেটি নিজের পকেটের টাকা খরচ করে, নিজের পকেটের টাকায় নেট কিনে কিন্তু সেটি দেখছি, তখন কিন্তু কোনো প্রশ্ন উঠছে না বা সমালোচনা হচ্ছে। তাহলে বাংলাদেশে যদি এটি করা হয়, বাংলাদেশে যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাহলে সেটি নিয়ে কেন এত আলোচনা, এত সমালোচনা? এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? সত্যিকার অর্থে কি আমাদের বাংলাদেশের সংস্কৃতির একটা আলাদা ঐতিহ্য আছে, দাম আছে, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। যে বাংলাদেশের নাটকের মান আমরা যদি কম্পেয়ার করি সাবকন্টিনেন্টালের মধ্যে, আমাদের নাটকের মান হচ্ছে অনেক উঁচু মানে। আমাদের যে আগের নাটকগুলোর কথা যদি আমরা ভাবি, তার ধারে কাছে কোনো যে এত আমাদের আশেপাশে দেশগুলোতে যে এত নাটক হচ্ছে, এত সিরিয়াল হচ্ছে, আমাদের কাছাকাছি যেতে পারে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে একটা, আমার কাছে, আমি পার্সোনালি বলতে চাচ্ছি যে একটা মানে হীনমন্যতার পরিচয় দেওয়া হচ্ছে, ছোট মানসিকতা পরিচয় দেওয়া হচ্ছে। এবং আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে প্রতিটি সেক্টরের মতো কিন্তু আমাদের চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ সেক্টর, যেটি বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের কৃষ্টি কালচারকে বিশ্বের দরবারে তুলে ধরে। আজকে তাদের যে এই সেক্টরের সাথে যারা জড়িত, তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন। তারা তাদের নিয়মিত কাজগুলো করতে পারছে না, তারা তাদের সিনেমাগুলো আপনার রিলিজ করতে পারছে না, বা অভিনয় করে সেই আপনার সেই নাটক বা যেগুলো তৈরি করা, সেটিও করতে পারছে না। এবং ঈদকে ঘিরে যে একটি আনন্দ উল্লাস বা একটি মানে ব্যবসা করার চিন্তা থাকে, সেটিও পারছে না। তো এই পরিস্থিতিতে চলচ্চিত্রাঙ্গনে যারা রয়েছেন, পরিচালক, প্রযোজক এবং যারা আপনার এর সাথে কলাকুশলী রয়েছেন, তো তাদের জন্য আসলে করোনা পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বা বিত্তবান সমাজ যারা রয়েছে, তাদের কিছু করণীয় আছে কিনা বলে আপনি কি মনে করেন? আমি আমরা কথা বলার চেষ্টা করছি জনাব আবুল বাশার খান, যিনি আমাদের সাথে রয়েছেন শুধু মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। হ্যাঁ, আপনার আপনার কথাগুলো কেটে গেছে, আমি শুনতে পাইনি ঠিক মতো, জি, আমি নেটওয়ার্কের আবারও প্রবলেম ছিল। আপনাকে একটু বলছি যে রিপিট আপনি করুন। জানেন যে এই করোনা পরিস্থিতিতে সবকিছুই যেমন স্থবির, চলচ্চিত্রাঙ্গনও স্থবির হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে চলচ্চিত্রাঙ্গনের সাথে যারা জড়িত, পরিচালক, প্রযোজক এবং বিভিন্ন কলাকুশলী অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাদের আসলে স্বাভাবিক জীবন যাপনের জন্য এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বা সমাজে যারা বিত্তমান রয়েছে, তাদের কিছু করণীয় আছে কিনা, বা তারা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারে? আপনি কি বলবেন বিষয়টি নিয়ে? আমরা আমি খুবই যান্ত্রিক ত্রুটির কারণে, জি আমরা পেয়েছি, দুঃখিত। আপনাকে বলুন। হ্যাঁ, খুবই দুঃখিত না, খুব নেটে খুব সমস্যা করছে। আমার আমার কথা হচ্ছে যে আমাদের মানটাকে যদি ঠিক রাখা হয়, মানটাকে, কারণ ইদানিং একটা জিনিস ভাইরাল হয়েছে, আমি অনেক কিছু ফলো করতে হয় আমাকে মাঝে মাঝে, যেহেতু আমি একটু লেখালেখির মধ্যে জড়িত আছি, যে কি একটা নাটক নিয়ে খুব ফালতু একটা খুব ফালতু একটা টপিক নিয়ে সেটা ভাইরাল হয়ে গেছে। কিন্তু এটা কেন হবে? এরকম নোংরা ভাষা যদি আমরা নাটকে ব্যবহার না করি, তাহলে কি আমাদের নাটক চলবে না? অবশ্যই চলবে, নাটক চলে আসছে। আমাদের দর্শক শ্রোতা কিন্তু সত্যিকার অর্থেই, আমি যেমন সেই সংলাপগুলোকে পছন্দ করি নাই, আমার মতো অসংখ্য মানুষ আছে যারা এটাকে ঘৃণার চোখে দেখছে। তো এমন কিছু করতে হবে যেটা অপসংস্কৃতির কাতারে চলে আসে, এমন কি তৈরি করতে হবে যেটা না হলে নাটক চলবে না। আপনি ভালো করে তৈরি ভাবুন, ভাবি, এখনো দেখি ভালো মানের নাটকগুলো, যেমন হুমায়ুন আহমেদের নাটকগুলো এখনো দেখতে ইচ্ছা করে, সেই সময়কার নাটকগুলো এখনো ইউটিউবে গিয়ে সেই নাটকগুলো দেখি, এখনো তো ভালো লাগে। তাহলে ভালো লাগাটা তো আমাদের মধ্যে আছে, তাহলে কেন এই বাজে জিনিসগুলোকে উপস্থাপন করতে হবে? আর সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই, এটা খুবই গুরুত্ব
গুরুত্বপূর্ণ একটা ইস্যু। বাংলাদেশ চলচ্চিত্র কথা বলি, নাটক বলি, এটার প্রতি গুরুত্ব। জি, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এই মুহূর্তে যাচ্ছি যেখানে রয়েছেন সম্মানিত চলচ্চিত্র প্রযোজক রাশেদ মোর্শেদ। এটাকে যদি আমরা গুরুত্ব না দিই, এবং যারা কলাকুশলী নির্মাণ কুশীলব যারা আছে, যারা বিভিন্নভাবে। জি, আমরা এবারে যাচ্ছি জনাব রাশেদ মোর্শেদ, সম্মানিত চলচ্চিত্র প্রযোজক। আপনি জানেন যে আমাদের সাথে রয়েছেন জনাব আবুল বাশার খান, একজন সম্মানিত প্রবাসী সুদূর মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে। বাংলাদেশের অর্থনীতির জন্য প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য, এবং আপনি জেনে খুশি হবেন যে তাদের অবদানের কারণে এই করোনা সংকটকালীন মুহূর্তেও কিন্তু আজকে বাংলাদেশের রিজার্ভ রেকর্ড পরিমাণ দাঁড়িয়েছে। এই যে প্রবাসী ভাইদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য যে অবদান, আসলে সেই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? সার্টেনলি বাংলাদেশের ইকোনমিতে ফরেন ফান্ড ইজ এ বিগ থিং, যেটা আমাদের প্রবাসী ভাইরা আনছেন অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে যদি মিডিয়ার কথা বলেন, করোনার কথা যদি বলেন, কোভিড-19টা একটা জিনিস আমরা বলতে হবে যে ঝাড়ু দিতে গেলে আপনি হয় উত্তর থেকে দক্ষিণ দিকে ঝাড়ু দিবেন, দক্ষিণ থেকে উত্তর দিকে ঝাড়ু দিবেন। ওলট পালট ঝাড়ু দিলে আপনি সাইকোলজিক্যালি চিন্তা করেন, সায়েন্স বাদ দেন, আপনি কি ক্লিন করতে পারবেন আপনার ঘরটা? সাইমালটেনিয়াসলি আমরা যদি আমার দেশের কথা চিন্তা করি, আমরা আইন ঠিক মতো মানছি না, আইন প্রয়োগটা ঠিক মতন হচ্ছে না, ওলট পালট ভাবে ব্লকিং হচ্ছে, সে কারণে ক্লিন হতে পারছে না। মালয়েশিয়ানদের মতন ওই ফান্ড এসে যেমন মিডিয়াতে হেল্প করবে, সেরকম ভাবে আমরা যদি আগে দেশকে ক্লিন করি, আগে কোভিড-19 থেকে বাঁচার সুপথ তৈরি করি, আমরা কিন্তু খুবই বিপদের দিকে আগাচ্ছি। হয় আমরা উত্তর থেকে দক্ষিণে ক্লিন করি, দক্ষিণ থেকে উত্তরে ক্লিন করি, যে কোনো একটা। এবং সেভাবে মানুষ মানি যে আমরা এই 21 দিন আমরা বের হব না, ক্লিন হচ্ছে, আমরা 21 দিনের জায়গায় হয়তো বা 2 মাস লাগবে। হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ যে সবার সাথে এগ্রি করব, ইউএস এর মতন আমরা $2000 হেল্প করতে পারবো না সবাইকে। একটা মিউচুয়াল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যদি চেষ্টা করি যে আমরা এদিক থেকে ওদিকে যাব না, আমরা দক্ষিণ দিকে ক্লিন হয়ে গেছে তো উত্তর দিকে যাব না, আমরা দক্ষিণে কাজ করে জীবন কাটানোর চেষ্টা করব। মিডলে আসছে, মিডলরা বলবে আমরা দক্ষিণে যাব কিন্তু উত্তরে যাব না। এভাবে যদি ভাগ ভাগ করে আমরা একটা পাশ থেকে দেশকে ক্লিন করতে পারি, তাহলে এই ভাইরাসটাকে আমরা রিকভার করতে পারবো। এবং একটা বড় ভাইরাস হবে যেটাতে আমরা ইকোনমি ভাইরাস আসবে সামনে, যে এই প্রবাসীদের হেল্পটা আসলে আমরা ভালো কোয়ালিফাইড ডিগনিফাইড শিল্প উপহার দিতে পারবো। উগ্রতমার কোনো প্রয়োজন নাই, নোংরামির কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের ভিউয়ার্সদের, দর্শকদের ফিলিংসটাকে একটু ডেভেলপ করতে হবে। আমরা পোস্ট করছি, একটা মসজিদের পোস্ট করলাম আমার ওয়ালে, 7 জন লাইক দিল, একজন কমেন্ট করলো কি করলোই না। আমি আমার নায়িকার সাথে একটা পোস্ট দিলাম, 200 জন আমার ওখানে লাইক দিল, 40-50 জন কমেন্ট করে ফেললো। তো এটা আমি একটা নায়ক হই, প্রডিউসার হই, আমার কমেন্ট আসছে সে 50টা, আমার হয়তো লাইক আসছে 200টা, কিন্তু একটা নায়িকা যদি তার একটা পোস্ট করে, তার একটা শাড়ি পরা শরীর দেখাচ্ছে, তো সেখানে পোস্ট আসছে হয়তো 200-300টা, লাইক আসছে হচ্ছে 2000-3000টা। এই অ্যাটিটিউড গুলো যদি চেঞ্জ না করতে পারি, তাহলে তো ডিসেন্সি, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সবকিছু সুন্দর করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা বলবো ফান্ডটা আসুক, বিদেশি ভাইদেরকে বলবো জেনুইন জায়গায় ফান্ড দেন, মানি ব্যাক গ্যারান্টি যেখানেই পাবেন ওই গ্যারান্টি পেয়ে ফান্ড ইনভেস্ট করেন। আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি দেশকে, বিদেশকে, কেন সারা পৃথিবীকে অনেক আনন্দময় এন্টারটেইনমেন্টের মধ্যে সাজিয়ে রাঙিয়ে রাখতে পারবো। এটা আপনাদের সবার দোয়া এবং ভালোবাসার সাথে সাপোর্টিং। আমরাও আপনার সাথে আশাবাদী, সম্মানিত চলচ্চিত্র প্রযোজক, এবং আপনার যেটি বললেন আমরা অবশ্যই সেই সুদিনের অপেক্ষায়। আমরা আবারও যাচ্ছি সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, যেমনটি বলছিলেন জনাব রাশেদ মোর্শেদ, সম্মানিত চলচ্চিত্র প্রযোজক। আইনের কথা আমরা জানি যে লকডাউন স্বাস্থ্যবিধি আসলে কেউই মেনে চলছি না, সরকারের পক্ষ থেকেও মানানোর চেষ্টা করা হচ্ছে, জনপ্রতিনিধি যারা রয়েছে তারাও বলছেন বিষয়টি নিয়ে, গণমাধ্যম কর্মীরা বলার চেষ্টা করছেন, এবং যারা চলচ্চিত্রের সাথে জড়িত মিডিয়া ব্যক্তিত্ব তারাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন শর্ট ফিল্ম তৈরি করে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। তারপরেও কিন্তু মানুষ যথা নিয়মেই ইচ্ছায় অনিচ্ছায় এই আইন লঙ্ঘন করে চলছে। এবং একটি কথা আপনাকে বলে রাখি যে গত জুন মাসের 30 দিনে 30টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে খুলনার বাগেরহাটে, যেখানে 9 লাখেরও বেশি টাকা জরিমানা করা হয়েছে শুধু মানুষকে স্বাস্থ্যবিধি না মানার কারণে। তা আপনার কাছে জানতে চাই যে পরিস্থিতি এখন বাংলাদেশের, যে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, মানুষ লকডাউন মেনে চলছে না, তো সেক্ষেত্রে যে বাংলাদেশ যে সংক্রমণ রোগের যে আইনটি রয়েছে সেটি প্রয়োগ করা সমীচীন কিনা, বা কোনো আইনের
প্রেক্ষাপটে শাস্তি দেওয়া উচিত হবে কিনা বলে আপনি কি মনে করেন একজন আইনজীবী হিসেবে? ধন্যবাদ আপনাকে। শুনুন, আসলে দেখুন, আসলে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের দেশের মানুষ, আমাদের 18 যদি 18 কোটি মানুষ ধরি, তাহলে এই 18 কোটি মানুষকে কোনোভাবেই কোনো দেশ বা কোনো রাষ্ট্রের ল এনফোর্সিং এজেন্সি কোনোভাবেই তাদেরকে কন্ট্রোল করতে পারবে না যদি তারা নিজেরা নিজেদের কন্ট্রোল না করে, নিয়ন্ত্রণ না করে। কারণ হচ্ছে, আপনি কিছুদিন আগে দেখবেন, গত সপ্তাহে বোধহয় এই পূর্বরাজ আমাদের লকডাউন ছিল। এই লকডাউনে স্বেচ্ছাসেবীরা রাত দিন পরিশ্রম করতেছে। এই লকডাউনের ভিতরে কেউ রাত 12টার সময় পান খাবে, 4টার সময় কোক খাবে, তারপরে আপনার চিকেন খাবে, চিকেন ফ্রাইড খাবে, জুস খাবে, এইসব করে করে এইসব দিয়ে দিয়ে স্বেচ্ছাসেবীদের উপরে রীতিমতো জুলুম করতেছে। এখন যদি আমাদের মানসিকতা চেঞ্জ না হয়, আমরা যদি নিজেরা সচেতন না হই, কারণ লাইফটা কিন্তু আমাদের সবার, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি, এবং একজন ফ্যামিলির হেড অফ দি ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হলে তার সারা সমগ্র ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়। কাজেই যদি এটা আমরা প্রত্যেকেই মনে না করি যে গভর্নমেন্ট কি করলো না করলো, ল এনফোর্সিং এজেন্সি কি করলো না করলো, অথবা এই যে আইন কার্যকর হলো কি না হলো, এটা কিন্তু আইন দিয়ে নিয়ন্ত্রণ করা, ল এনফোর্সিং এজেন্সি দিয়ে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না যদি না আমরা নিজেরা সচেতন না হই। কাজে আইন আছে আমাদের দেশে, প্রত্যেক সেক্টরেই, প্রত্যেকটার জন্যই ইকুইপড ল আছে, এবং এই ল কার্যকর করার জন্য চৌকস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে। কিন্তু আমরা নিজেরাই আইন ভঙ্গের জন্য সবসময় প্রস্তুত থাকি। মানে রীতিমতো একটা হেয়ালিপনা, আরে ঠিক আছে, আর কত ভালো লাগে না, গেলাম। আরে ভাই, আপনি যাচ্ছেন, আপনি যাওয়াতে তো আপনার ফ্যামিলিকে ঝুঁকিতে ফেলতেছেন, আরেকটা ফ্যামিলিকে ঝুঁকিতে ফেলতেছেন, এবং ওই ফ্যামিলি আরেক ফ্যামিলিকে ঝুঁকিতে ফেলতেছে। কাজেই ল এবং গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের মানুষ নিজেরা শক্তভাবে দায়িত্ব পালন না করবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র আছে যখন দেখা যায় যে মানুষ এইসব রীতিমতো তাচ্ছিল্য করতেছে, মানতেছে না, তখন এই লকডাউনে কাজ হবে না, সিম্পলি 3 দিন 4 দিন সময় দিয়ে কারফিউ দেওয়া, যে যাকে পাওয়া যাবে হি উইল বি অ্যারেস্টেড, স্ট্রেট ওয়ে কারফিউ। এই লকডাউন দিয়ে, এই জোন করে, এটা দিয়ে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন না হবে। আর মানুষ সচেতন না হলে একটাই বুদ্ধি, কারফিউ দেওয়া, এরিয়া ভিত্তিক অথবা দেশ ভিত্তিক কারফিউ দেওয়া, এবং ল এনফোর্সিং এজেন্সিকে রেডি রাখা, যারা এটা ভায়োলেট করবে দে শুড বি ব্রট টু বুক, দে শুড বি প্রসিকিউটেড। তাদের এই মোবাইল কোড টোড দিয়ে হবে না, সোজা বলে দিবে যে কারফিউ চলতেছে, টাইম দিয়ে দেন, ঠিক আছে 7 দিন পরে থেকে কারফিউ শুরু হবে, দেন না 15 দিন, 3 সপ্তাহ, দেখবেন সব ঠিক হয়ে গেছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আমরা আবারও যাচ্ছি যেখানে রয়েছেন জনাব নজরুল কুরেশি, সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব। আমরা আপনার মাধ্যমে যে বিষয়টি জানতে চাই, যে যেমনটি শুনছিলাম যে এই যে লকডাউন মেনে চলছে না বা স্বাস্থ্যবিধি মেনে চলছে না, সকল সেক্টর থেকে কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। তা আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে কি কারণ এরপরেও থাকতে পারে আসলে মানুষের এই স্বাস্থ্যবিধি মেনে না চলার পেছনে? এটা হচ্ছে সচেতনতার অভাব। যেহেতু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ, যারা আমাদের শিক্ষা লেভেলটাও আমাদের অনেক নিচে, এবং দেখেন আমরা যে লেভেলের, আমরা যদি বলি যে আমরা মধ্যবিত্ত লেভেলের, আমাদের মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো নেই। আমরা কিন্তু নিজ দায়িত্বে আমরা সবাই সচেতনতা অবলম্বন করছি, আমরা সচেতন এবং আমরা সতর্ক থাকার চেষ্টা করছি। কিন্তু করছে না কারা? যারা করছে না তাদেরকে তো আমরা সচেতন করতে পারছি না। আগে দরকার হচ্ছে তাদেরকে সচেতন করা। আমি তো লকডাউনটা করার অবশ্যই দায়িত্ব এখন আমাদের। এই যে করোনা যে পরিস্থিতিটা, এটা এমন একটা সমস্যা, এই সমস্যা নিয়ে কেউ কিন্তু সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এটা সম্পর্কে গবেষকরা যে গবেষণা করছেন, তারাও কিন্তু এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না যে আমরা এটা কি অবস্থা, এটার অবস্থাটা কি, এটা আলটিমেটলি কি হবে, এটার গতিধারা কি, এটা কেউ জানছে না। লকডাউন একটা আপাতত পদ্ধতি, যে আমি লকডাউন করে হয়তো আমি এটা থেকে রেহাই পেতে পারি, কিন্তু সেটা তো একমাত্র পদ্ধতি না। আর আমরা অভ্যস্ত না, আমরা কেউ কিন্তু এটা সম্পূর্ণ, ওই বিপদটাও নতুন, লকডাউনটাও নতুন। মানুষ কিন্তু যাই করবে সে প্রথমে তার বাঁচার চেষ্টা করবে। আমি করোনা থেকে বাঁচতে চাই, এটাও যেমন আমার একটা দায়িত্ব, আবার আমি আমার ঘরে বসে আমি খাবো কি, সেটাও আমার একটা দায়িত্ব। তো আমরা তো সব দিক দিয়ে বিপদে আছি।
এখন আমাদের দেশের সরকারকে আমরা দোষারোপ করি না, বরং তুলনামূলকভাবে গভর্নমেন্টকে আমি প্রশংসাই করি যে আমরা যেভাবে ভাবছিলাম যে গভর্নমেন্ট এটা মোকাবিলা করতে পারবে কিনা, তুলনামূলকভাবে কিন্তু গভর্নমেন্ট অনেক বেটার করছে। হ্যাঁ, আমরা তারপরেও আমরা বিপদগ্রস্ত কেন, যে বিপদটাই এমন যে এটাকে মোকাবিলা করাটা আসলে অনেক টাফ। আমরা একটা জিনিস যেটা করেছি, শিথিলতাটা আমরা শুরুতে কিন্তু করেছি। আজকে যে একটু আগে যে আমাদের এক ভাই বলেন কারফিউ ব্যাপারটা, আমাদের যদি শুরুতে আমরা আরো বেশি কঠিন হতে পারতাম, তাহলে হয়তো আমরা আরো বেশি মানে এখন একটু ভালোর দিকে থাকতে পারতাম। যেটা হয় নাই, অতীত হয়ে গেছে, অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর যাদেরকে আমরা বলতেছি যে যারা এই অবহেলাটা করছেন বা যারা নিয়ম মানছেন না, তারা তো সচেতন না, তারা তো বুঝতেই পারছেন না। তো তাদেরকে দোষারোপ করে কি, তাদের ক্ষেত্রে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নাই। এক্ষেত্রে আমার মনে হয় যে যদি এই ক্ষেত্রে কঠোরতা ছাড়া কোনো উপায় নাই, কারণ মানুষের আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব নজরুল কুরেশি, সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব। আমরা আবারও যাচ্ছি জনাব রাশেদ মোর্শেদ, সম্মানিত চলচ্চিত্র প্রযোজক। যেমনটি লকডাউন নিয়ে কথা হচ্ছে, স্বাস্থ্যবিধি নিয়ে কথা হচ্ছে, এবং আমাদের সাথে যিনি সম্মানিত আইনজীবী রয়েছেন, যে আসলে আইন প্রয়োগ করে কিছু হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন নিজেরা না হবে, তেমনটিও বলার চেষ্টা করেছেন সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব নজরুল কুরেশিও। আপনিও তেমনটি মনে করেন কিনা, বা আপনার আরো নতুন কোনো ধারণা থাকলে আপনি বলতে পারেন সংক্ষেপে। না, সার্টেনলি আমি আপনাদেরকে এটাই বলবো যে গ্রামেগঞ্জের লোক আইন অত বুঝেন না। তাদের যদি ঘরে থাকতে পারে, তাহলে আমাদের শহরের লোকরা কেন ঘরে থাকতে পারবে না? আমাদের বললাম না, এডুকেশন সার্টিফিকেট দরকার নাই, আপনার এডুকেশন ক্রিয়েটিভিটি, আপনার হিউম্যানিটি আগে নিয়ে আসেন। যে আমার বাবাকে বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে, আমি হয়তো মরবো না, ভাইরাসটা ছড়িয়ে দিব। এই ফিলিংসে যদি আমরা সিস্টেমেটিক ভাবে ফ্রেশ করতে পারি দেশকে, তাহলেই সম্ভব। সরকারের কোনো দোষ নাই। সরকার, আমি বলবো যে প্রণোদনা দিচ্ছেন, সাহায্য করছেন, সেগুলো সিস্টেমেটিক ভাবে স্বচ্ছভাবে যায়। এবং আমি মনে করব সরকার তো চাবেই দেশ চালাতে, বিরোধী দলও চাবে দেশ চালাতে, কেউই চাবে না নিজের বেনিফিট নিতে। তারা তো অলরেডি সচ্ছল, এত টাকা নিয়ে তারা কি করবে? মানুষ তাদেরকে ব্লেম দিচ্ছে, নিজেকে আগে ব্লেম দিই যে আমরা ঘর থেকে কেন বের হব। ওই যে একটু আগে বললো গিয়ে স্যুপ কেন খাবো, আমি কেন কোক খাবো? জরুরি কাজ হলে সিস্টেমেটিক কাজটা করে চলে আসি। এখন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলে তারা খেতে পাবে না, খুলে তারা জোরে জোরে ডাকছে। আমরা একটা সিস্টেম করি যে অনলাইনের মাধ্যমে যেমন বিক্রি হয়, সেরকম করে করে বাড়িতে বাড়িতে বিক্রি করি, সিস্টেম করি। আমরা রাস্তাঘাটে না হাঁটি, এরকম করে যদি 21 দিনের জন্য আমরা সিস্টেম করি। কারফিউটা খুবই দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত রাশেদ মোর্শেদ, আপনি যথার্থই বলেছেন। আমরা আরেকবার শেষ পর্যন্ত কথা বলার চেষ্টা করছি। ইনি মালয়েশিয়াতে, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সাথে আর কথা বলতে পারছি না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইম। আমাদের সাথে যারা সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন, সকলকে জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন জনাব নজরুল কুরেশি, সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব, জনাব আবুল বাশার খান, সম্মানিত প্রবাসী মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে, জনাব রাশেদ মোর্শেদ, সম্মানিত চলচ্চিত্র প্রযোজক, এবং ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সকল সম্মানিত অতিথিকেই জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এই সংকটকালীন সময় আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হবে। আবারও নতুন কোনো পর্বে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা যেখানেই থাকবেন, নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে। আপনার পরিবার সুরক্ষিত থাকলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অবশ্যই সুরক্ষিত থাকবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।